দেশের অন্তত ৪৩ জেলায় বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। আজ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। গরমে অনেকটা থমকে গেছে জনজীবন। রোদের উত্তাপে শুধু মানুষ নয়, কাবু গোটা প্রাণীকুল। দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। নীল আকাশ যেন তপ্ত কড়াই হয়ে উঠেছে, উল্কা ছড়াচ্ছে প্রকৃতি। এরই বৈরী রুদ্র মূর্তি। আগুন ছড়াচ্ছে সূর্য। দুপুর গড়াতেই তেতে উঠছে পথঘাট, বাইরে বের হওয়াই দুষ্কর। কদিন ধরেই যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা সহ কয়েক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। রাত দিন বইছে লু হাওয়া। কোনো রকম চলাচল করতে পারছি না। রিক্সা, ভ্যান যেখানে উঠছি মনে হচ্ছে যেন আমার দম বেড়ে যাচ্ছে। আমার বিশাল সমস্যা, হার্টের সমস্যা, গরমেতে গা দিয়ে আছে একদম। এই তাপ শরীরে নিয়ে খুব কঠিন এবং কষ্টকর বিষয় হচ্ছে। দেশ জুড়ে বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। ইতিমধ্যে চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুরে হিট স্ট্রোকে মৃত্যু ৩ জনের। প্রচন্ড গরম, এইরকম আবহাওয়া, এরকম গরম আমার জীবনে কোনোদিন দেখি নাই। তাপের সহ্য না করতে পারে এই রসটা খাওয়া। এদিকে তীব্র তাপপ্রবাহে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। অত্যধিক তাপের কারণে যেহেতু যারা কাজ করছেন বাইরে, তারা বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছেন, বিশেষ করে পানি খাচ্ছেন। এই পানিবাহিত বেশ কিছু রোগে তারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ডায়রিয়া। আজকে আমাদের এই হাসপাতালে ৬০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন, এর বেশিরভাগই বাচ্চা। মানুষের পাশাপাশি গরমে হাঁসফাঁস পশু পাখিও। ফসলি মাঠ ফেটে চৌচে। এদিকে বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় সেচের পানির অভাবে উদ্বিগ্ন কৃষক। ফসল নষ্টের আশঙ্কা তাদের। আবহাওয়া অফিস বলছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে তীব্র গরম। বৃষ্টির প্রতীক্ষায় খরার কবলে থাকা মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীতে আগামী ২৪ বা ২৫ এপ্রিলের আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে তাপমাত্রা বর্তমান সময়ের তুলনায় আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে দেশে বাড়ছে নানা ধরনের রোগবালাই। মইদুল ইসলামের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। বৈশাখে গনগনে সূর্যের তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত মানুষ একটু ছায়া পেলেই আশ্রয় নেয়ার চেষ্টা। তৃষ্ণা নিবারণ করতে মানুষের পাশাপাশি পশু পাখি যেন জল খুঁজে ফেরে প্রতিনিয়ত। গত কয়েকদিনের তাপপ্রবাহে এমন অবস্থা রাজধানী জুড়ে। যে রোদের জন্য তো বট গাছের নিচে আসে। টিপলে আইলে তৃতীয়বার এটা টিপলে যাইতে মন চায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে, বিগত কয়েক বছরে এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবছর সেই তুলনায় অনেক কম। আর আগামী ২৪ বা ২৫ এপ্রিলের আগে রাজধানীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যে কারণে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৪-২৫ তারিখে বিচ্ছিন্নভাবে হয়তো দু এক জায়গায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে উল্লেখযোগ্য এরকম বড় আকারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে ২৪-২৫ তারিখে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আর এখন যে তাপমাত্রা আছে, যে তীব্র থেকে অতি তীব্র, এর পাশাপাশি কিন্তু এই যে তাপমাত্রা যেটা আছে, সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। পাশাপাশি কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা, অর্থাৎ রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে। এদিকে তীব্র গরমের কারণে হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগবালাইতে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তাই গরমের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
তীব্র তাপে জনজীবন অতিষ্ঠ, বিশেষ করে বয়স্ক, গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত তারা বেশি অসুস্থ হয়ে পড়ছে। প্রথম অসুস্থতা হচ্ছে যেটি সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য, সেটি হচ্ছে হিট স্ট্রোক। ইতিমধ্যেই সারা দেশে বেশ কয়েকজন মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছে এবং অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। তাপপ্রবাহের কারণে যখন অতিষ্ঠ মানুষ, তখন অনেকে রাস্তার পাশের অনিরাপদ পানি এবং শরবত পানের কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই তৃষ্ণা নিবারণের জন্য সবাইকে নিরাপদ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে বাংলাদেশ চলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যা যা করণীয় বাংলাদেশ তা করবে। মুক্তিযুদ্ধে প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে আয়োজিত দরবারে তিনি কথা বলেন। চট্টগ্রাম থেকে অজিত আইচের ক্যামেরায় রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রেজিমেন্ট অফ আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি, যার নামকরণ করা হলো মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা ভারী অস্ত্র সম্বলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালি সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। মুজিব ব্যাটারির স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সব পদবী সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। পাকিস্তানি হানাদার বাহিনীর ৯৬,০০০ সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধে জড়াতে চায় না উল্লেখ করে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে যা যা করণীয় তার সবই করতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের পাশে সব সময় থাকবে বাংলাদেশ। মুজিব ব্যাটারি কমপ্লেক্সটিতে শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম গোলন্দাজ ইউনিটের ঐতিহ্য ও স্মারক সংরক্ষণের পাশাপাশি একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই কমপ্লেক্সটি পরিদর্শন করে মুক্তিযুদ্ধের দুঃসাহসিক সব অভিযানের কথা জানতে পারবেন সাধারণ মানুষ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আসন্ন বোরো মৌসুমে সরকার ৩২ টাকা করে ধান, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং ৩৪ টাকা দরে গম সংগ্রহ করবে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত বোরো মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। চলতি মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০,০০০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে চালের বস্তায় মূল্য উল্লেখ করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ব্যবসায়ীদের আর সময় দেয়া হবে না, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। আমরা অলরেডি জেলা প্রশাসকদের সাথে আমরা মিটিং করেছি, জেলা প্রশাসক মিলালাদের সাথে মিটিং করেছে। তারপরে যদি না হয় তাহলে আমরা মানে আইনের আশ্রয়ে চলে যাব, আইনগত ব্যবস্থা। ব্যবসায়িকদের সময় চেয়েছিল, সময় দিলে সময় চাইতেই থাকবে, এখানে সময়ের কোনো ব্যাপার নাই। সময় আমরা যেটা বেঁধে দিয়েছি ৫৫ দিন সময় দেওয়া হয়েছে, এটা এনাফ সময়।
সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2টায় দুবাইয়ের হামরি বন্দরে নোঙর করেছে। কেএসআরএম এর প্রধান নির্বাহী মেহেরুল করিম এনটিভিকে জানিয়েছেন, জাহাজটি দুবাই বন্দরে পণ্য খালাসের পর 23 নাবিকের মধ্যে 2 জন ফ্লাইটে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এরপর বাংলাদেশ থেকে বিকল্প 2 জন দুবাই যাওয়ার পর বাকি নাবিকরা জাহাজটি নিয়েই দেশে ফিরবেন। এমভি আবদুল্লাহকে গত 12 মার্চ সোমালি উপকূলে জলদস্যুদের কবলে পড়ে 31 দিন পর মুক্ত করা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। নির্বাচনে প্রভাব বিস্তারের ব্যাপারে ইসি বলেন, সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় কে কার আত্মীয় নয়, এটা বিবেচ্য বিষয় নয়। সংসদ নির্বাচনে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় নয়, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের এখানে বিবেচ্য বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা, এবং ক্যান্ডিডেট হলে ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে খুবই ভোটার এবং যারা নির্বাচনে প্রার্থী হন তারা খুব ক্লোজলি থাকেন, সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। সেই জন্য আমাদের যারা এখানে আছেন দায়িত্বে তারা সজাগ আছেন এবং সে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা নেবেন। অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। ঢাকায় অবস্থানকারী রুবেল গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রীর স্বজন হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপহরণের সাথে নিজের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন রুবেল। দুপুরে সিংড়ার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখের কাছে রুবেলের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। এদিকে 8 মে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান লস্কর তপু। সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে আসন্ন উপজেলা নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, নির্বাচনে জয়ী হবার শতভাগ সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রদর্শন করে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি শিহাব আহমেদ চৌধুরী। বরিশালে বাকেরগঞ্জে নিখোঁজ বৃদ্ধা রিজিয়া বেগম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 2 জনকে। মাদক সেবনে বাধা দেয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখে আসামি ফয়সাল ও লালচাঁদ। সকালে নিজ কার্যালয়ে পুলিশ সুপার ওয়াদিদুল ইসলাম জানান, কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী শটর্ধর রিজিয়া বেগম একাই বসবাস করতেন। প্রায় 7 মাস আগে নিখোঁজ হন রিজিয়া বেগম। গত 13 এপ্রিল রিজিয়া বেগমের ছেলে সৌদি প্রবাসী রাসেল বাড়িতে আসলে ঘরের ভেতরে মাটির স্তূপ দেখতে পান। বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘরের ভেতর থেকে রিজিয়া বেগমের কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠান। ডিএনএ পরীক্ষার পর লাশ শনাক্ত হয়, মেলে ধর্ষণের আলামত। পরে মামলা দায়েরের পর অভিযানের নামে পুলিশ গ্রেফতার করা হয় কাটাদিয়া গ্রামের মোহাম্মদ ফয়সাল ও একই গ্রামের লালচাঁদকে। আসামিরা স্বীকার করেছে মাদক সেবনে বাধা দেয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। চট্টগ্রামের বেসরকারি 2টি হাসপাতালে দায়িত্বরত 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে আগামী 23 এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি সহ প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে শনিবার চট্টগ্রামে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। গত 14 এপ্রিল নগরী মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যাওয়ার ঘটনায় চিকিৎসক ডাক্তার রিয়াজউদ্দিন শিবলুকে মারধর করেন রোগী স্বজনেরা। এর আগে গত 10 এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে মারধরের শিকার হন হাসপাতালের চিকিৎসক ডাক্তার রক্তিম দাস। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করছে চিকিৎসক সহ বিভিন্ন সংগঠন।
পিরোজপুরে রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। সকালে খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়, শহরের বঙ্গবন্ধু চত্বর ও এর আশেপাশের এলাকায় চালানো হয় এ অভিযান। অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা, আধা পাকা ও কাঠের তৈরি অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।